আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে কিছু বিশিষ্টজনদের সঠিক কথা দেখবেন। এটা হয়তোবা সরকার মনে করবে সরকারের বিপক্ষে কথা বলতেছে। আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, দেশে যে জিনিসটা চলতেছে সেটাই ওনারা ব্যাখ্যা করে বলতেছেন অনেক সময় নিয়ে। তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে লং ভিডিওটা দেখে কিছু জিনিস জানার আছে, শেখার আছে। আর যেগুলো মনে হবে যে না এগুলো শেখার কিছু নাই, সেগুলো আপনি গ্রহণ করবেন না। আর যেগুলো শেখার আছে সেগুলো মাথায় নেবেন। বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয় বিশিষ্টজনদের কিছু কথা না শুনলে নয়। আর বিশেষ করে বাংলাদেশ সরকার যে মহা প্রজেক্ট, মহা বাজেট বলেন এখন নতুন করে দিচ্ছে, তো সব মিলিয়ে যদি আবারও সরকার যেগুলো উন্নয়নের না করলে হয় সেই উন্নয়নগুলো আবারও যদি ব্যয়বহুলভাবে খরচ করে হয় তাহলে তো সমস্যা। যেরকম কক্সবাজারে সারাদিনে 2টি মাত্র ট্রেন চলে, অথচ 18,000 কোটি টাকা খরচ করা হয়েছে। তো এগুলা খেয়াল করতে হবে। পারমাণবিক রূপগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সেটাও ব্যয়বহুল, যেটা অপচয়। এগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ আবারও নতুন করে বাজেট দিয়ে আবার উন্নয়নের নামে অনেক টাকা বাংলাদেশের রিজার্ভ ঘাটতি করার কোনো দরকার নেই। তাই বন্ধুরা, আপনারা বিশিষ্টজনের কিছু কথা শুনেন, হয়তো বা আপনাদের কাছে বিষয়গুলো জানলে উপকৃত হবেন। আর প্রত্যেকটা নাগরিকের কিছু জ্ঞান রাখার দরকার, কারণ আপনারও জ্ঞান আছে, সবারই জ্ঞান আছে। তারপরও যারা দেশের কিছু কিছু জায়গায় স্পষ্টকতার জায়গার সম্পর্কে জানেন, সেটা আমরা নাও জানতে পারি, তাদের মাধ্যমে আমাদের কিছু আউট নলেজ হলে তো দেখেন ভালোই লাগবে ইনশাআল্লাহ। উৎপাদন যদি কমে যায়, যেমন খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরেও গেছে। ওই যে কালো বিড়াল নামে খ্যাত একজন মন্ত্রী ছিল আওয়ামী লীগের, তার গাড়ির মধ্যে বিডিআর এর মধ্যে ঢুকে গেল, বিজিবির মধ্যে ঢুকে গেল, কি হইলো? তার ধরলো, ড্রাইভারের ধরলো। ওই দিনই সাথে সাথে যদি তার বাসা চেক করতো, আমার পায়খানা দেখতো। এখন ধরেন বেনজির নিয়ে এত কথা উঠতেছে, আইনের ফাঁক ফোকর কথা উঠার সাথে তো টাকা সরবে। তাহলে বেনজির বাসা চেক করলে কত টাকা পাওয়া যেত? খালি দলিল খুঁজতেছেন। খুরশিদ আলম দলিলের ইতিহাস লিখতেছে মেয়ের নামে। What is a matter not to be left with the generals? সিদ্ধান্ত নেবে পলিটিশিয়ানরা, যুদ্ধ করবে তারা। এখন যদি আপনি তাকেই সিদ্ধান্ত নেওয়ার মালিক বানায় দেন, তাহলে তো বেনজির সৃষ্টি হবে, তাহলে এরকম ঘটবে নাই তো। আপনি কোন মুখে বলতে পারেন যে প্রেসিডেন্টের কাছে ধর্ণা দিলে ওই জিন্টু ফিন্টু, তারপরে ওই গভীর উদ্দিনের ফোলা, তাহেরের ফোলা, হ্যাঁ, জেলে উৎসব করে এগুলো হয়? হাউ কাম? কেমনি হয়? কেন হইতেছে? এটা আমার ওই চাচাতো ননদের ভাইয়ের দিক দিয়ে আমার পার্টির অমুক। আপনি তো তাহলে এটা তো ধন্যবাদ। লাগাম টানার বিষয়টা তো নির্ভর করে, আমরা বলি না সাপ্লাই এন্ড ডিমান্ড, যদি ইকুইলিব্রিয়ামে আসে, কোথায় ক্রস করে সাপ্লাই কার্ভ লাইন এবং ডিমান্ড লাইনটা কার্ভ দুটি যেখানে ক্রস করে সেটাকে ইকুইলিব্রিয়াম বলে। এটা ব্যালেন্স ওই জায়গায় আসে। তো এর মধ্যে যদি আপনার আমদানি বেশি হয়, আমার রপ্তানি কম হয়, আমার রেমিটেন্স যদি কমে যায়, উৎপাদন যদি কমে যায়, যেমন খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরেও গেছে, এবং এটা সরকারি বিবিএস আছে, গভর্নমেন্টের নিজস্ব, সেটা হিসাবেই গিয়েছে। তো এইগুলো যদি, যেটাতে আমার নিজস্ব উৎপাদন, কৃষির রেমিটেন্স যেটা আমার আসে, গার্মেন্টসে যেটা আসে বাইরের, এখন ডলারকে দাম ছাড়িয়ে দিলে এটাতে কি রেমিটেন্স বেশি আসবে? আসবে কিনা? না হলে কিন্তু একটু খবর আছে। মূল্যস্ফীতি কমবে কিভাবে, সেখানে একটা প্রশ্ন আসবে। আমরা পতন হইল, এটা সময়ের উপর আপেক্ষিক। রিজার্ভ হোক
অর্থনৈতিক কন্ডিশন, এগুলো কোনোদিন অ্যাবসলিউট না। সবগুলো হইল আপনার টাইমের সাথে নির্ভর করে। আমি যখন এডিশনাল সেক্রেটারি 2007 সাইফুর রহমান অর্থমন্ত্রী, সেই সময় যখন 3 বিলিয়ন হইল আমাদের রিজার্ভ, এটা নিয়ে বললে আমরা বাতাসে উঠতেছি। তখন ওই যে বিএনপির হাওয়া ভবন ছেড়ে আমরা এই হাওয়াতে যেন বাড়তেছি, 3 বিলিয়ন হয়ে গেল আমাদের রিজার্ভ। সেই তুলনায় এখন যখন 16তে আসে 15তে আসে, তখন বলে যে আল্লাহ কমে তো 10 হয়ে গেল। সময়ের উপর নিক্ষেপ করে, সবগুলো হলো আপেক্ষিক, রিলেটিভ। কেমন বাজেটে আপনি কিছু জিনিস যেগুলো আছে রিয়েলিস্টিক হইতে গেলে, আমি যদি 2-1টা পয়েন্ট বলি, ওনারাও যদি পরে আলাপ করেন। 1 নম্বরে আসছেন আপনার বাজেট ফলপ্রসূ করে রেভিনিউ বাড়ানোর জন্য আপনার টিআইএন দাঁড়ি যতজন আছে সবার থেকে আপনি রিটার্ন জমা নেওয়া এনশিওর করতে পারেন কিনা। এখানে একটা বিরাট গ্যাপ। টিআইএন আছে অনেক, রিটার্ন জমা হয় না। দিস শুড বি লুকড ইনটু। কেন উনিরা দিচ্ছে না? কারণ যে কোনো কিছুতে অনেক কাজের লিস্ট আছে, টিআইএন লাগে, তাহলে রিটার্ন দিতে হয়, রিটার্ন দিচ্ছে না। কি এক কথা আছে, কি মৌজা রেট বলে, রেজিস্ট্রি অফিসে বলে যে মৌজা রেট। আমার নিজস্ব এক রিটায়ার্ড কলিগ এবার বেকারে পড়ে গেল, যেহেতু আমি এনবিআর ছিলাম, তার একটা ধারণা এনবিআর চেয়ারম্যান বোধহয় ফাঁক ফোকর ট্যাক্সের সোরা বুদ্ধি ভালো দিতে পারবে। আমাকে টেলিফোন করলো। মানুষের একটা ধারণা আছে না, আপনার রাস্তায় হাঁটার সময় দর্জি প্রথমে তাকাবে আপনার শার্টের দিকে, প্যান্টের দিকে, তার ব্যবসার যে লাইন, মুসি আপনার পায়ের জুতার দিকে তাকাবে, নাভিদ আপনার চুলের দিকে তাকাবে, যার যেখানে টার্গেট আছে সে সেই দিকে তাকায়। ওর একটা ধারণা এনবিআর এর চেয়ারম্যান মানে এত সোনা বুদ্ধি তো ওস্তাদ হবে। বলে যে তার জমি বিক্রি করতেছে, ধরো 2.5 কোটি টাকা বিক্রি করবে, কিন্তু মৌজা রেটে ওইটা রেজিস্ট্রি হবে 40 লাখ। তাও অনেক রিকোয়েস্টে বলে যে বাকি টাকা করবোটা কি? তা আমি বললাম যে বাকি টাকা কি করবো, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। আল্লাহর দুনিয়াতে একটা বিশ্বাসী লোক যদি তুমি এখন পাও, সেটা বদিউর রহমান। বাকি টাকা বদিউর রহমানের দেবো, যখন লাগে নিয়ে তুমি খরচ করতে পারবে। তা ওই যে ট্যাক্স থেকে বাঁচার জন্য, হয়তো তুমি, আপনি স্যার সে টাকা কোথায় রাখবেন? হ্যাঁ, আপনি সে টাকা কোথায় রাখবেন? আমি কোথায় রাখবো? আমার কাছে এখনো যে টাকা আছে, আপনি ধরতে গেলে এটা হদিতে পারবেন, বুঝলেন না? আমিও কোটি জানি তো। হ্যাঁ, আমরা যেটা দেখলাম, আমার কাছে কোথায় থাকবে? ক্যাশ ইন হ্যান্ড। আপনার when there is no card to play color। ফ্রিজের মধ্যে একটা নিয়ম আছে না, যখন কোনোটাই পারতেছেন না তখন কালারটা খেলে দাও। আপনি কোনো কিছু পারবেন না, তখন ক্যাশ ইন হ্যান্ড আছে আপনার কাছে, হাতে আছে। আপনার ক্যাশ কি কেউ গুনতে আসবে? আপনার মামলায় যদি কেউ অসন্তুষ্ট না হয়, এই যে আপনি যে সুরে লাইন মতো করে পলিটিক্যাল নেতৃত্বকে খুশি রেখে কথা বলেন, তো সেরকম যদি বিভাগ ঘটে, তখন আপনারা আমি স্যার মিথ্যা কথা বলছি না, না সত্য বলছেন, বলতেছি বিভাগে গেলেন আপনাকে ধরবে না। 20 কোটি টাকা যে লকারের ভিতরে পাইলো, এই যে জুয়া খেলে আপনি বিভাগে গেলে ঝামেলা ক্যাশ পাইলো। এই যে আপনার ইনু সম্রাট, তারপরে যে ড্রাইভার মালিক, তারপরে যে ফর্দা, বইয়ের দাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই যে কত রেট হয়ে জায়গা, হ্যাঁ, ভূমি কুতুব, নাম তো কতগুলো সুন্দর সুন্দর প্রভাতের মতো হয়েছে না। কি হইল? কিছু হইল? ওই যে কালো বিড়াল নামে খ্যাত একজন মন্ত্রী ছিল আওয়ামী লীগের, তার গাড়ির মধ্যে বিডিআর এর মধ্যে ঢুকে গেল, বিজিবির মধ্যে ঢুকে গেল। কি হইলো? তার ধরলো, ড্রাইভারের ধরলো। ওই দিনই সাথে সাথে যদি তার বাসা চেক করতো, আমার পায়খানা দেখতো। এখন ধরেন বেনজির নিয়ে এত কথা উঠতেছে, আইনের ফাঁক ফোকর কথা উঠার সাথে তো টাকা সরবে। তাহলে বেনজির বাসা চেক করলে কত টাকা পাওয়া যেত? খালি দলিল খুঁজ দিয়েছেন, খুরশিদ আলম দলিল ইতিহাস দিতেছেন মেয়ের নামে। ওই 9 তারিখ আর 6 তারিখ তাদেরকে ডাকবে। আপনি সত্য যদি হন, দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে একবার ধূসর হবে, কালোর থেকে ধূসরে যাবে, গ্রে এরিয়া আছে মাঝখানে। বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। আপনি ধরছেন না কেন? তো না ধরলে লাই পাবে তো। কারণ আমার আমলা সচিব যদি 2 নম্বরই করে ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে পেনশনও নিয়ে যেতে পারে, সরকার যদি না ধরে তাকে, জানে এটা ভুয়া প্রমাণ হয়েছে, তাহলে তো তার সে অন্যরাও উৎসাহিত হবে। ওই বিদেশি মেহমানদেরকে মুক্তিযুদ্ধের মেডেল দিবে, এটার মধ্যে শোনা নাই।
ওই আনোয়ার সাহেব কি খাতটা শুনেছে না, সবটা বোধহয় তামা তামা খাত হয়ে গেছে, তো কারো শাস্তি হয় না, কি করবেন? আপনি অ্যাকাউন্টেবিলিটি, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি আপনি ঠিক মতো না করেন, পচা যখন শুরু হয় তখন সবাই সুবিধা। স্টেশনের মধ্যে মৌজা রেট উঠাইতে পারবেন কিনা, তাহলে যে বিক্রি করবে, যে কিনবে, তার তো চিন্তা ভাবনা হবে না। আমি 2.5 কোটি বেচতেছি, 2.5 কোটি বিক্রি করবো, যে অংশ টাকা রেজিস্ট্রেশন আমার দেওয়ার কথা আমি দেব, যেটুকু ক্রেতা দেওয়ার কথা ক্রেতা দেবে। এটা চিন্তা করার বিষয় হবে। কি মৌজা রেট করে রেখেছেন, যেখানে পার স্কোয়ার ফিট বর্গফুট হইতেছে এখন কি 20,000 30,000 করে, ওটার দাম আসে পড়ে অন্য। এটা একটা বিষয়। স্যার মৌজা রেট না করলে যেটা হইতো স্যার, আমি একটু বলি স্যার, যে মৌজা রেট আপনি যেটা করে রাখছেন, এটা কি মৌজা রেট আছে এখন? ওরা তো করে মৌজা রেট কিভাবে করে, কয়েক বছরের একটা গড় করে এটা ঠিক করে নিচে। আর গড়ের একটা ঝামেলাও আছে, গড়ের ঝামেলা সবচেয়ে বড়, বেশি খারাপ। আমরা গড় করতে করতে হয় কি, ওই দেখা গেল আপনার 20 ফুট চওড়া নদী পার হবে, এর মধ্যে সব জায়গায় ওই নিচের ছোট গিরের নিচের পানি, কিন্তু মাঝখান দিয়ে 7 ফিটের মধ্যে মাথা পর্যন্ত ডুবে যায়। তো এ বেচারা অচেনা যখন বলে যে না চলে যান, গড়ে গিরের নিচের পানি, তো সে সাঁতার জানা গিরের নিচে নামছে, ওই 7 ফিটের মধ্যে ডুবেই গেছে। কিছু জিনিস খেয়াল রাখতে হয়, সবটা হয় না। আপনার আরেকটা জিনিস খেয়াল রাখা করে জেনারেলটা, এটা সম্ভবত সার্সিলের কথা ছিল, একজ্যাক্ট মনে নাই, যে যুদ্ধ করে জেনারেলরা, কিন্তু যুদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত নেবে রাজনীতিকরা। War is a matter not to be left with the generals. সিদ্ধান্ত নেবে পলিটিশিয়ানরা, যুদ্ধ করবে তারা। এখন যদি আপনি তাকেই সিদ্ধান্ত নেওয়ার মালিক বানায় দেন, তাহলে তো বেনজির সৃষ্টি হবে, তাহলে এরকম ঘটবে। নাই তো আপনি কোন মুখে বলতে পারেন যে প্রেসিডেন্টের কাছে ধর্ণা দিলে ওই জিন্টু ফিন্টু, তারপরে ওই উদ্দিনের ফোলা, তাহেরের ফোলা, হ্যাঁ, জেলে উৎসব করে এগুলো হয়? হাউটা কেমনে হয়, কেন হইতেছে? এটা আমার ওই চাচাতো ননদের ভাইয়ের দিক দিয়ে আমার পার্টির অমুক, আপনি তো তাহলে এটা তো বসাই দিলেন। ওর পাশি হয়েছে কি এমনি হইলো, সবটা প্রমাণ হওয়ার পরে, সমস্ত ঘাট পার হওয়ার পরে, হাইকোর্ট হয়ে, সুপ্রিম কোর্ট হয়ে, রিভিশন হয়ে, সবটা পরে হয়েছে, তো তারে আবার আপনার প্রেসিডেন্টের একটা ক্ষমতা রেখে দিছে। উনি আল্লাহটা বললেন যে রাজস্ব বোর্ডের লোক এখানে চেয়ারম্যান হতে পারছে না, বাংলাদেশ ব্যাংকের লোক গভর্নর হতে পারছে না। আমি আমার আত্মজীবনীটাতে তাড়াহুড়া করে মরে যাব, করোনা তরুণীদের মাটি দিতে যাই, তখন লিখতে এই কথাগুলো লিখেছি যে এদের থেকে কেন দিচ্ছে না, আমি বাংলাদেশ ব্যাংক কেন ছাড়লাম বললাম যে স্যার এখানে তো আমি বড় জোর বাংলাদেশ ব্যাংকে যে 80 জন ক্লাস 1 অফিসার নিল 76-এ পাবলিক সার্ভিস কমিশন 1 এর মাধ্যমে, তখন 2টা কমিশন ছিল, তো সেখানে আমার উপরের দিকে যে প্রথম পজিশন, তাতে আমি সবকিছু অ্যাক্সিডেন্ট ছাড়া হিসাব করে দেখলাম বড় জোর আমাকে ডেপুটি গভর্নর, তাও গভর্নমেন্টের দয়া হল। ওখানকার নিজস্ব পদ ইডি পর্যন্ত, আর গভর্নর আসবে সব এখান থেকে। এটা কেন করেছে? এটা কারণ হইল পাকিস্তান হওয়ার পরে যারা বলতো when the SDO catches cold the whole subdivision sneezes, ও বাচ্চা ছোকরা অবিবাহিত SDO যখন প্রথম চেয়ারে বসতো, তার যদি হাসি আসে পুরো মহকুমা তখন হাসতে থাকে। এই ছিল তাদের ক্ষমতা। তারা সেই সময় এই জিনিসগুলো এমন ভাবে করেছে যে যে যত জায়গায় যত এক্সপার্টই হোক, কিন্তু ওই মূল পদে যাইয়া তারা বসবে, এটা কেউ সরতেছে না। এখন প্রশাসনের লোক কি আপনার এনবিআর চেয়ারম্যান গিরি ছেড়ে দিতে চাইবে না। তো রাজনৈতিক নেতৃত্ব কোন বেরেন্ডাটা বাজে যে ঠিক আছে আমার যারা এই লাইনে কাজ করে আসছে এরাও তো এরকম ক্যাডার জবেই আসছে। প্রশাসনের লোকের চাইতে ক্যাডারে কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের বেশিরভাগ আরো মেরিটোরিয়াস বেশি ছিল। কোরিয়ার একসময় তাদের খাদ্য উৎপাদন কম হয়েছিল, সম্ভবত 81 থেকে বা 80 দিকে। তখন তাদের নেতা বলল যে কোরিয়ান না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক বেলা ভাত খাবে না, উদ্দেশ্য তারা চাল আমদানি করবে না, এবং তার জন্য তারা খায়নি। তাহলে সেই নেতৃত্ব আপনি পাচ্ছেন কই কথা শুনবে? এখন যদি প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা বলে যে তুমি করের যোগ্য হও নাই, কিন্তু ছোট মুদি দোকানদার, পান দোকানদার থেকে শুরু করে সবাই কম্পালসারি 2000 টাকা ট্যাক্স নেওয়ার গতবারের সেরকম নয়, সবাই তোমরা কিছু টাকা এইভাবে দিতে থাকো, দেবে কিনা? দেবে না। এই যে খেজুরের দাম বাড়ছে, আমি আমারটা ফলন, আমি রমজানে একটা খেজুর খাইনি, এক টুকরা শশা খাইনি, আমার চলছে না? চলে।
তো সেই নেতৃত্ব কোত্থেকে আসবে যিনি বলবেন, বলার পরে সবাই মানবে? আমাদের তো সেটা নাই, শুধু লড়াই। একজনে কত একটা বলবে, আরেকজন তার দোহারি শুরু করবে। ওই একজনে বললো যে আমার এরকম 3 বার এমপি হইলো কেন, আরেকজন শুরু বলবে যে তার এত জনপ্রিয়তা, সেটা দেখেই তো দিলাম, আগের গুলো তো দেখতে নাই। এই জবাবদিহিটা আমলার বা অন্যের আসার আগে রাজনৈতিক জবাবদিহিতে প্রথম দরকার। তারা দেশটাকে চালায়, তারা দেশটাকে উন্নত করে, তারা দেশটার ভাগ্য নির্ধারণ। দুর্নীতি বাংলাদেশের এখনো 1 নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমরা, ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছে। আরেকটি ব্যাপার যেটা আমি 1 নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমরা, ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছে। আরেকটি ব্যাপার যেটা আমি বারবার বলে চলেছি যে এই মেগা প্রকল্পগুলো, এগুলোর একটা বিশাল অংশ কিন্তু অপ্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় মেগা প্রকল্প। এগুলো এখন না করলেও কোনো অসুবিধা ছিল না। আমি রূপপুরের কথা বলেছি, আমি একই সাথে বলবো এই ঢাকা এয়ারপোর্ট থেকে যে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প অত্যন্ত বাজে একটা প্রকল্প। একটা 8 লেনের হাইওয়েকে আমি 3টা লেন নষ্ট করে দিয়েছি বিআরটি প্রকল্পের কথা বলে। 18,000 কোটি টাকা এবং 12 বছর ধরে এটার কাজ চলছে, এবছরও শেষ হবে না। বিআরটি প্রকল্প বাজে একটা প্রকল্প। একই সাথে আমি বাজে প্রকল্প বলছি যে পদ্মা সেতু দিয়ে আমরা যখন সড়ক ব্যবস্থা চালু করে দিয়েছি, সেখানে এই যে রেল লাইন করে আমরা আবার ওই পায়রা পর্যন্ত এবং যশোর পর্যন্ত রেল লাইন করলাম, 41,000 কোটি টাকা খরচ করেছি, যার মধ্যে 22,000 কোটি টাকা হলো চীনের ঋণ। কিন্তু কয়টা ট্রেন যাবে সারাদিনে? 3-4টা ট্রেন। তার মানে এগুলো খুব ফিজিবল প্রজেক্ট না। একই রকম ভাবে ফিজিবল প্রজেক্ট না চট্টগ্রাম থেকে কক্সবাজার, সে 2000 থেকে কক্সবাজার মধ্যে রেল লাইন, 2টা ট্রেন যায়, 2টা ট্রেন আসে, 18,000 কোটি টাকা খরচ করেছে। এখন শোনা যাচ্ছে 2য় পারমাণবিক প্রকল্প বসবে বাংলাদেশে। শোনা যাচ্ছে সেই 2য় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। শোনা যাচ্ছে ঢাকা থেকে অন্যত্র রাজধানী সরিয়ে ফেলা হবে। এগুলো হলো খামখেয়ালিপনা। এই স্বল্প প্রয়োজনীয় প্রকল্পের পেছনে খরচ করতে গিয়ে গত 3 বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এবছর ঋণ পরিশোধ খাতে যা বাজেটে বরাদ্দ ছিল তার থেকে $1 বিলিয়ন বেশি খরচ হবে। প্রায় $5 বিলিয়নের কাছাকাছি চলে যাবে এবছর ঋণ শোধের জন্য। আগামী 2030 সাল পর্যন্ত এই ঋণ শোধ প্রক্রিয়া এটা চালু থাকবে। বাংলাদেশের অর্থনীতি 1972 সালে যে আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নেই। বাংলাদেশ এখন আর ওই বৈদেশিক ঋণ অনুদানের উপর নির্ভর তেমন ভাবে করে না। এক সময় জিয়াউর রহমানের সময় আমাদের বৈদেশিক ঋণ এবং অনুদানের উপর নির্ভরশীলতা বাড়তে বাড়তে 10% বেশি পৌঁছে গেছিল এবং প্রফেসর রেহমান সোবহান 1981 সালে তার যে পাবলিশ বুক দি ক্রাইসিস অফ এক্সটার্নাল ডিপেন্ডেন্স, সেখানে তিনি দাবি করছেন যে ওই বছর 1980-81 বছরে আমাদের বৈদেশিক ঋণ অনুদান জিডিপির 13.7% পৌঁছে গিয়েছে। এরা প্রফেসর রেহমান সোবহানের দাবি। সেখান থেকে গত 40 বছরে আমাদের বৈদেশিক ঋণ অনুদান নির্ভরতা কমতে কমতে এখন জিডিপির 1% নিচে নেমে গেছে। আমাদের বৈদেশিক ঋণ অনুদান এখন আমাদের জিডিপির 1% হয় না, তার থেকে কম হয়। অ্যাকচুয়াল ডিসবার্সমেন্ট যেটা, সেটা একসাথে জিডিপির 1% নিচে নেমে গেছে। তার মানে এই ইকোনমিটা আর ফরেন এইড বা ফরেন লোনস এর উপর ডিপেন্ডেন্ট নয়, এটা এখন একটা বাণিজ্য নির্ভর একটা অর্থনীতিতে পরিগণিত হয়েছে। এবং তার ফলে আমরা দেখতে পাবো যে 1972 সালে বাংলাদেশের যে দারিদ্র্য সীমার নিচে জনসংখ্যা, সেটা 82% ছিল। সেটা কমতে কমতে
গত 2022 সালে যে আমাদের হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে হয়েছে, সেই সার্ভেতে সেটা 18.7% নেমে গেছে। এটা কত বড় একটা সাকসেস, এটা কিন্তু সারা বিশ্ব এখন অ্যাপ্রিসিয়েট করছে যে 82% থেকে আমরা দারিদ্র্য সীমার নিচে আমাদের জনসংখ্যাকে 18.7% নামিয়ে ফেলতে পেরেছি। অতএব এরকম আরো অনেকগুলো যে আমাদের সাকসেস স্টোরি, আমি এখানে সেগুলোর একটা লিস্ট দিয়ে ইন্ডিয়ার নির্বাচন নিয়ে কিছু কথা বিজেপির বিপক্ষের নেতার কথা শুনুন, হয়তোবা ভালো লাগতে পারে। তাদের নির্বাচন নিয়ে কিছু আশা, কিছু আশঙ্কা এবং বাস্তবতা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বিজেপি আবারও সরকার গঠন করবে, কারণ বাংলাদেশ সরকার যেরকম সবাই জানে যে নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কারণ সরকারের কিছু কর্তৃত্ববাদী কারণেই এটা সম্ভব। সেম ভারতেও সেম, বিজেপির সরকারি কর্তৃত্ববাদীর কারণে তারাও আবারও ক্ষমতায় আসবে, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বা বোঝা যায়। তারপরও বিজেপির বিপক্ষে উনি বলতেছে ওনার যে এলাকা বা ওনার যে ইয়েগুলো ওগুলাতে বিজেপিকে পরাস্ত করবে, কিন্তু উনি করলে তো আর হবে না, পুরো ভারত নির্বাচনে জয় হতে হবে, তাহলে যে কোনো ব্যক্তি বা যে কোনো দল ক্ষমতা পাবে। তো বিজেপি এখানে আগানো, তারপরেও দেখেন, দেখলে কিছু ধারণা হবে ইন্ডিয়ান ব্যাপারে। ধন্যবাদ। তো নিশ্চয়ইভাবে খুবই আশাবাদী যে এইবার আমরা 10 বছরের যে বিজেপি সরকার তাকে আমরা পরাজিত করতে পারবো এই নির্বাচনে, এবং একটি জোট সরকার, যে জোটকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন যে আমরা দিল্লিতে বাংলা থেকে যত আসন তৃণমূল কংগ্রেস জিতবে, আমাদের এই আসনগুলি আমরা দিল্লিতে যে বিজেপি সরকার ইন্ডিয়া জোটের নেতৃত্বে আগামী দিন হতে চলেছে তার এই সমর্থনের জন্য আমরা দেব। তো সেই দিকেই আমরা সেই লক্ষ্যেই নিয়োজিত আছি, এবং আমরা খুবই কনফিডেন্ট যে আগামী 4 তারিখ রেজাল্টের পর ভারতে পরিবর্তন হতে চলেছে এবং ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে। আপনি বলছিলেন আপনার আশাবাদী। পশ্চিমবঙ্গের হিসেবটি একটু করতে চাই। পশ্চিমবঙ্গে 30 আসনে বিজেপি জিতবে বলে দাবি করেছিলেন অমিত শাহ বিভিন্ন প্রচারণায়। আপনাদের হিসেব কি বলছে? তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখবেন নাকি বিজেপি 30টি আসন পেতে চলেছে? দেখুন, ইতিমধ্যে পশ্চিমবাংলায় 42টা সিটের মধ্যে প্রায় আপনার 33টা সিটে আপনার ইতিমধ্যেই ভোট হয়ে গেছে। তাতে আমরা কনফিডেন্ট যে ইতিমধ্যে মিনিমাম 23টা আসন আমরা ইতিমধ্যেই জিতে গেছি। আজকের যে 9টি আসন আছে সেই 9টির মধ্যে 9টি আগেবারও আমরা জয়ী হয়েছিলাম, এবং আপনি যদি দেখেন এই 9টি লোকসভা আসনের যে বিধানসভা সেগমেন্ট, সেই বিধানসভা সেগমেন্টে একটি বাদে সবকটা বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021। তো সুতরাং আমরা পুনরায় কনফিডেন্ট যে এই 9টির মধ্যে 9টি আসনই আমরা জয় হব। তো আমাদের এখন মিনিমাম আমরা 32 আসন ধরে চলছি। বাকি বিজেপিরও 2021-এও 200 আসনের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল, যেটা তারা 77-এ আটকে গেছিল, এবং আমরা 213টি আসন জয়যুক্ত হয়েছিলাম। তো এই ক্ষেত্রেও আমরা কনফিডেন্ট যে আমরা পশ্চিমবাংলা থেকে 42টার মধ্যে সিংহভাগ প্রায় আপনাদের দখলে থাকবে। আচ্ছা, আমি একেবারে ছোট্ট করে শেষ একটি প্রশ্ন জানতে চাই যে ভারতে বিভিন্ন রাজ্যে নির্বাচন হলেও সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায়। এটাকে কিভাবে দেখছেন? কারণ হচ্ছে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে,
অন্য রাজ্যতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যতে, সেখানে বিরোধীরা মুখ খুলতে পারেন না। আপনারা জানেন যে 4টি আসনে অভাবনীয় ভাবে, যেটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে কখনো হয়নি, আজকে সুরাট আসন, আজকে গান্ধীনগর আসন, ইন্দোর, খজুরাহোর মতো আসনে সেখানে প্রায় বিরোধী শূন্য হয়েছে। নমিনেশনই বিরোধীদের জমা করতে দেওয়া হয়নি এবং যারা করেছিলেন তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং গান্ধীনগরে যেখানে প্রার্থী স্বয়ং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তো সেখানেও বিরোধী শূন্য প্রায় তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তো পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবেশ আছে এবং আমরা বাঙালিরা গণতন্ত্র প্রিয়, ভারতবর্ষের স্বাধীনতার অগ্রণী ভূমিকা বাঙালিদের। তো সুতরাং নিশ্চয়ই বাংলাদেশি পরিবেশ আছে বলে দেখেন চাউলের বস্তায় মিনিকেট লেখা, মিনিকেট লেখার কারণে এবং বিভিন্ন ধরনের বস্তা যারা অনুমোদন ছাড়া, সারের বস্তা, ডালের বস্তা, বিভিন্ন ধরনের দেখানোর মতো বস্তা বিক্রি করে নতুন, আর এগুলোকে পুঁজি করে কিছু অসৎ ব্যবসায়ী বস্তায় ঢুকিয়ে ব্র্যান্ড বানিয়ে বাজারে বিক্রি করে। এতে সাধারণ জনগণ প্রতারিত হয়। তাই ম্যাজিস্ট্রেট প্লাস ভোক্তা অধিকার এক ব্যবসায়ীকে ধরেছে। দেখেন, দেখে ওনার কথা শুনে হয়তো বা আপনারা হাসি বাইর হবে। উনি একটা ছোট্ট দোকানে বস্তাগুলো বিক্রি করে, অথচ এই বস্তাগুলোকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের চাউলের বস্তায় চাউল ঢুকিয়ে বাড়তি দামে বিক্রি করে, আবার ডাইলের বস্তায় ডাইল ঢুকিয়ে বাড়তি দামে বিক্রি করে। বিভিন্ন জিনিস ঢুকিয়ে তারা 18 টাকা, 18.5 টাকার জিনিস ব্যবহার করে অনেক টাকা পাবলিক থেকে নিয়ে যাচ্ছে। তো আসলে এটা কারো মাথায় ছিল না, এটা আসলে ধরার দরকার, কারণ এটা আমারও মাথায় ছিল না যে বস্তা বিক্রি করেই। তো আসলে যে এটা মারাত্মক ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি করতে পারে, কারণ ওনাকে ধরার পরে এরকম সবসময় ধরতে হবে, হঠাৎ ধরলে হবে না। প্রায় এরকম সবগুলাকে যখন ধরবে তখন সচরাচর এই বস্তাটা বেআইনি হয়ে যাবে, তখন মানুষ এটা ভয়ে রাখবে না। যারা অরিজিনালি মিনিকেট চাউল বা যে ব্র্যান্ডের জিনিস বানায় তাদের কাছেই থাকবে। তাহলে এটাও দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বলে এটা দিয়ে কি করে বলেন? এটা কত করে বেচে? এটা বেশি 18-19 টাকা। 18-19 টাকা। কে কিনে নেয়? কিনতে দে 18 টাকা। এটা কিনে কি করে? চালের দোকানে নিয়ে যায়। এবারে চাল ভরে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি হয়ে যায়। এগুলো ইয়ে করো, সব সিজ করো। কি কোম্পানির বস্তা আছে? কি কোম্পানির বস্তা আছে দেখে বস্তা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। চালের বস্তা নেই? ওই চালের বস্তা নিয়ে আসেন। এটা তো কি মাছের বস্তা? মাছের মার্কা। এগুলো পান কোথায়? এগুলো কোথায় পায়? এই বস্তা কেন বিক্রি করে? পুরানা বস্তা। পুরানো বস্তা। এটা নেয় কারা, কেনে কারা? এটা তো মাল ভরে, মাটি ভরে, এরা কেনে আর কি। চাল ভরে, চাউল ভরে, মাটি ভরে, তরকারি ভরে, বিভিন্ন মাল ভরে। নতুনটা দেখি তো, নতুন বস্তাগুলো দেখি। পুরান নতুন কোনটা আছে? এটা তো ইন্ডিয়ান লেখা। পুরান বস্তা মাল আপনারা তো প্রশ্ন করি নাই, প্রশ্ন করছি তো এটা তো ইন্ডিয়ান লেখা। আপনার কাছে কিভাবে আসছে? এই যে নতুন রুটিতে এই যে এগুলো তো নতুন বস্তা। আপনারা ওই যে বিদেশি চাল করেন না? এই যে এটা তো পুরান বস্তা। এটা কি? এটা নতুন বস্তা। এটা রাখছেন কেন? এটা এই কাদের এই বস্তা? এই দেখেন, মেসার্স বিল্লাল অটো সিদ্ধ রাইস মিল। এটা কোন জায়গার ফ্যাক্টরি? কোথায় এটা? রামুরবাড়িয়ার নতুন বস্তা হলো এখানে। মানে কি বলে? এটা দিয়ে কি করে বলেন? এটা কত করে বেচেন?
এটা বেশি 18-19 টাকা 18-19 টাকা। কে কিনে নেয়? কিনতে যে 18 টাকা এটা কিনে কি করে? চালের দোকানে নিয়ে যায়। তাহলে এরপরে চাল ভরে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি হয়ে যায়। এগুলো ইয়ে করো, সব সিজ করো। নতুন বস্তা বিক্রি করে এটা বাজারে ছড়িয়ে দিচ্ছে। বাজারে এই কোম্পানির নামে চাল ভরে আপনার দাম বাড়িয়ে দিচ্ছে। এই দোকান এটা কি কাগজপত্র কোথায় বিক্রি করে এটা? এটা আমরা আমাদের হ্যাঁ? এখানে বিক্রি করি। এই যে বিক্রি করেন এখানে আনছেন কার কাছ থেকে? আমি ইম্পোর্টার আছে, কাগজ আছে, এটা কোথায় থেকে আসে? হ্যাঁ? এইগুলো কি আপনার বিদেশি প্রোডাক্ট? যে 500 টাকা এটা এখানে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে না? আপনি জানেন হাজার হাজার টাকার জিনিস এখানে বস্তায় বস্তায় আছে, এগুলো কোনো স্ট্যান্ডার্ডাইজ করা যাচ্ছে? এই প্যাকেটজাত খাবার কি এইভাবে বিক্রি করা যাবে? আচ্ছা, এটা সিলগালা করে দাও। আমাদের এই যত কাগজপত্র নিয়ে বিএসটিআই, নিরাপদ খাদ্য আর ভোক্তা অধিকার এরা বসবে, বুঝতে পারছেন? এটা সিলগালা করা থাকবে। এই যে চালাচুরি হলো যাও নাকি মোটর এই রংটা কেমন পাবে? এগুলো তরকারি রান্না করার হলুদ থাকে আমরা রান্না করি। চানাচুরি লাগছে। আপনি ওইটা কি বিক্রি করেন দেখি তো, ওইটার একটা প্যাকেট নিয়ে আসেন তো। এটা কি আপনার কোম্পানি? এটা কি ওই লেখা কই চানাচুর? এটা কি চানাচুর? ডাল ও বুট ভাজা। আপনি লাইসেন্স দিচ্ছেন কিসের? আপনার লাইসেন্স হলো চানাচুরের। আপনি কয়টা প্রোডাক্ট বানান? এটা তো হলো এই দুইটা প্রোডাক্ট। কেমন চলা হয়। এটা কেন আপনি বাজারজাত করছেন? এটা যে বাজারে ছাড়ছেন, কেন ছাড়ছেন? এর তো অনুমতি নেই। এটার অনুমতি আছে কিনা? নাই। তাহলে এটা আপনি বানাচ্ছেন কোথায়? এখানে বাজারে কোথায় বিক্রি করতেছেন? বাজারে। তাই আপনি কি একটা অবৈধ পণ্য বাজারে ছাড়তেছেন? গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো আপনার যে এটা খাবারের জিনিসটা, এইটা কিভাবে বানাইতে হবে সেটার একটা প্রোটোকল আছে না? কি প্রোটোকল? ওখানে যে হাতে যেভাবে ঘাম পড়তেছে, ওই পা দিয়ে ইয়ে করতেছে, তাও তো আমরা আসবো আধা ঘন্টার সময় পাইছে। এর মধ্যে যেটুকু করছে যে মাছ টাছ বানাইছে, কিন্তু আপনার কাছে মনে হয় যে এই পরিবেশ ঠিক আছে? ওখানে যে পরিবেশটা দেখলাম, এখানে তো ভিডিও হয়েছে, ওই পরিবেশ কি একটা খাবার বানানোর জন্য ঠিক আছে? বুঝতে পারেন না? তাহলে এখানে আপনি একটা পণ্য লাইসেন্স দিচ্ছেন, একটা আরেকটা জিনিস বানাচ্ছেন, 1। আর 2 হলো আপনার কাছে কি মনে হয় যে এইটা মানুষের কাছে যদি খাবারটা পৌঁছায় দেন, সেখানে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু ঢুকবে না? এটা কি আপনি নিশ্চিত? একটা ফ্যাক্টরির মালিক, আপনাকে বুঝতে হবে না এটা? চেম্বারের প্রেসিডেন্ট সাহেব, হ্যাঁ বলেন। তা তো অবশ্যই আপনার কাছে, আপনার কি এটা কমপ্লেক্স মনে হয়? তাহলে যে কোম্পানিটা কমপ্লেক্স মেনটেন করে, তার যেখানে আরো বেশি খরচ হচ্ছে, সেই আর এই প্রোডাক্ট যদি কম দামে বিক্রি হয়, তাহলে সে কি বাজারে টিকে থাকতে পারবে? ফুডের সাথে আমরা খাওয়ার জন্য কোনো কম্প্রোমাইজ নেই, কথা হচ্ছে। তাহলে এটা বন্ধ করেন, এগুলো সব বন্ধ রাখেন। আমরা আজকে আমাদের পর্যটন রাজধানী কক্সবাজারে এসেছি। কক্সবাজারে আমরা কক্সবাজারের যে বড় বাজার, সেটির অবস্থা পরিদর্শন করলাম, মনিটরিং করলাম। আমাদের সাথে আমাদের ঢাকা থেকে আমাদের পরিচালক, আমাদের এখানে চেম্বারের প্রেসিডেন্ট সাহেব, এখানকার আমাদের কাউন্সিলর সাহেব সহ বাজার কমিটির সভাপতি সাহেব আছেন, এবং আমাদের বিএসটিআই প্রতিনিধি আছেন, এবং আমাদের যারা আছে বাজারের সাথে যারা আছে তাদের সাথে মিলে আমরা পরিদর্শন করলাম। পরিদর্শনের প্রথম যে বিষয়টা আমাদের দৃষ্টিতে আসছে সেটি হলো যে একটা কোম্পানি তারা চানাচুর বানাবে এবং চানাচুর বানানোর জন্য বিএসটিআই লাইসেন্স দিয়েছে, কিন্তু চানাচুরের সাথে সাথে তারা আরো অন্য প্রোডাক্ট, বুটের ডাল সহ বিভিন্ন প্রোডাক্ট তারা বাজারজাত করে। আমরা দোকান থেকে সেটা স্যাম্পল কালেক্ট করার পরে আমরা সেই ফ্যাক্টরিতে গেলাম, এবং সেখানে আপনারা দেখেছেন যে ফ্যাক্টরিতে যে পরিবেশে এটি বানানো হচ্ছে, খোলা অবস্থায় তারা যেভাবে চানাচুর এবং অন্য প্রোডাক্ট বুটের ডাল বানাচ্ছে, এটি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। সেখানে কোনো রকম হাইজিন
হাইজিন মেনটেন করা হচ্ছে না, এটা বাজারজাত করা হচ্ছে। আমরা সেই কোম্পানিটা সিলগালা করেছি এবং আমাদের 43 ধারার অপরাধে, ভোক্তা অধিদপ্তরের 43 ধারার অপরাধে আমরা তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি এবং সেটা সিলগালা করে দিয়েছি। এবং যে প্রোডাক্টের লাইসেন্স দিয়েছে এর বাইরে অন্য প্রোডাক্ট তারা উৎপাদন করতে পারবে না, সেটি আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। তারা যতক্ষণে এই হাইজিনটা ঠিকঠাক হবে ততক্ষণে তারা কোনো প্রোডাকশনে যেতে পারবে না। এর পরবর্তীতে আমরা এখানে দেখলাম যে এখানে অন্য দেশে প্রচুর আচার জাতীয় পদার্থ আসে এবং তার কোনো রকম কোনো কাগজপত্র নেই এবং এই আচারগুলো আসলে এটা কি আচার, এখানে দেখলাম যে খরা দৃষ্টিতে ওরা এর মধ্যে কেমিক্যাল আছে। আমরা একটা স্যাম্পল কালেক্ট করেছি, এটা আমরা বিএসটাইপ টেস্টে পাঠাবো এটা আসলে খাদ্যের মানসম্মত কিনা। এবং সেখানে আমরা সেই সোর্স দিয়ে আমরা তাদের একটা বড় গোডাউনে গেলাম। সেই গোডাউনে যেটা দেখতে পেলাম সেখানে আপনার কয়েক টন আপনার বড় বড় বস্তায় করে সেটা মজুত করা আছে এবং সেই জায়গায় আমরা যেটা দেখলাম আসলে এটা টোটালি একটা ইনফর্মাল ট্রেডের মাধ্যমে এখানে আসে। আমার প্রশ্নটা একটাই, সেটি হলো এটা অবশ্যই ফর্মাল চ্যানেলে আসবে এবং এই দেশে যেহেতু এটি একটা খাদ্য পণ্য হিসেবে বিক্রি হচ্ছে, অর্থাৎ যেভাবেই হোক এটি স্ট্যান্ডার্ডাইজ করেই তারপর বিক্রি হবে। আর এর মধ্যে কি খাদ্যমান আছে বা এর মধ্যে কোনো মাদক জাতীয় জিনিস আছে কিনা বা এর মধ্যে কেমিক্যাল আছে কিনা, এটি ছাড়া এই প্যাকেটজাত খাদ্য বিদেশ থেকে আসবে সেটি এইভাবে আসতে পারে। এই জন্য আমরা সেই গোডাউনটা সিলগালা করেছি। তাদের কাছ থেকে তাদের কি কি পেপারস আছে সেই পেপারস দিয়ে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং আমাদের পৌরসভার সিটি কর্পোরেশনের যে ইয়ে আছে কাউন্সিলর সিটি কর্পোরেশন যে স্যানিটারি ইন্সপেক্টর আছে, তারা মিলে দেখবে যে এটা আসলে কিভাবে আসছে এবং তারা একটা রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট দিয়ে আমি মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে বসে এটি আমরা স্ট্রিমলাইন করতে চাই, কারণ এই ধরনের পণ্য এখান থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। অর্থাৎ এই বিষয়টি আমরা দেখতে চাই। দ্বিতীয়, আমরা যেটা দেখলাম সবজির বাজার সেটা মোটামুটি ভালো অবস্থা আছে এবং এখানে সবজি যেটা বিক্রি হয় সেটা মোটামুটি 30, 35, 40 টাকার মধ্যে। সেই অনুযায়ী এখনকার উৎপাদন কস্ট অনুযায়ী আমি বলবো যে সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। এরপরে আমরা আসলাম চালের বাজারে এবং সেই চালের বাজারে এসে দেখলাম এখনকার নতুন নিয়ম অনুযায়ী 1 বৈশাখ থেকে চালের জাত ভিত্তিক আপনার যেটা প্রিন্ট করার কথা, আমরা খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় মিলে যেটা করা হয়েছে সেটি কিছু অলরেডি এখানে কার্যকর হয়েছে, কিছু এখনো কার্যকর হয়নি। আমরা গত সোমবারে 3 মন্ত্রী মহোদয় মিলে আমিও এখানে উপস্থিত ছিলাম, সেখানে সিদ্ধান্ত এসেছে এই মৌসুমের পরে পরবর্তী মৌসুমে যে চাল আসবে সেটি 100% আপনার বস্তায় সেই তথ্যগুলো থাকতে হবে। এখানে মিনিকেটের বস্তা পেলাম, সেই মিনিকেট চাল আমি বলেছি যে এরপরে যেন তারা মিনিকেট চাল দোকানে না উঠায়, কারণ মিনিকেটের দামে এখানে আরেকটা প্রতারণা হচ্ছে। মিনিকেট বলতে কোনো চাল নেই, এটি হলো এখানে ভস্তাকে মিনিকেটের দামে এটা প্রতারণা করছে। কিছু দূর গিয়ে আমরা বস্তার দোকান পেলাম, খালি বস্তা বিক্রি করে এবং তিনি বলছেন যে এটি হলো চালের খালি বস্তা পুরাতন, কিন্তু আমরা সেখানে প্রচুর পরিমাণ নূতন বস্তা ইনটেক পেলাম। এই নূতন বস্তা বিভিন্ন কোম্পানির বস্তা এখানে তারা বিক্রি করছেন, তারা নাকি চট্টগ্রাম থেকে আনছে এবং সেটা কি হচ্ছে ওই নূতন বস্তা বিভিন্ন ব্র্যান্ডের এখান থেকে কম দামের লোকাল চাল ভরে তারা বেশি দামে বিক্রি করে। এই জন্য সেই দোকানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং তাকে আমরা আমাদের আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা করেছি। কিন্তু এরপরেও যে কথাটা আমরা বাজার মনিটরিং বললাম যে এখানে অনেক কিছু কাজ করা আছে, বিশেষ করে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমি 3 কর্তৃপক্ষের প্রধানদের নিয়ে আমরা বসবো। আমরা বসে এই কক্সবাজার যেহেতু একটি পর্যটন নগরী, এখানে অনেক সেন্সিটিভ একটা বিষয় আছে, এখানে দেশি বিদেশি প্রচুর পর্যটন আসে এবং তারা যে জিনিসটা খাওয়া দাওয়া করে তারা হয়তো একটা ভালো হোটেলে খাচ্ছে, একটা 5 স্টার হোটেলে, কিন্তু সেই খাদ্যটা কিন্তু এখান থেকে সোর্স হচ্ছে। সেখানে খাদ্যের মান যদি এত খারাপ থাকে তাহলে যে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় সেখানে তো আপনার একটা পর্যটনের রাজধানী হিসেবে এটা কিন্তু আসে না। ঝিনাইদহে এমপি আনারুল হকের এখনো লাশ পাওয়া যায় নাই, তাই তাদের অনুসারীরা বলতেছেন তাদের এমপি কি আদৌ মারা গিয়েছেন না নিখোঁজ আছেন, এটা তথ্য দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য, এবং তার মেয়েও সেম কথা বলেছে তার বাবার তথ্যটা দেওয়ার জন্য। তো আসলে আমারও প্রশ্ন যে এই আনারুল সাহেবের লাশটা কোথায় আছে, তো আসলে কি আদৌ কি উনি মারা গিয়েছে, কিন্তু আমাদের
ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ওনারা বলেছে প্রাথমিকভাবে সেফটি ট্যাঙ্কিতে আনারুলের খণ্ডিত অংশ পাওয়া গিয়েছে। সেটা ডিএনএ পরীক্ষার পরে ওনারা ফাইনালি বলতে পারবে। তাহলে ওনার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন এবং সাধারণ অনুসারী যারা এমপি আনারুলের ভক্ত তারা কথা বলেছে, শুনেন, হয়তো বা আপনাদের কাছে সেটাও ভালো লাগবে। ধন্যবাদ। প্রতিনিধি আছে, আমাদের সকলের একই দাবি যে এমপি মহোদয় যদি জীবিত থাকে তাহলে তাকে সন্ধান চাই, আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে তার আলামত এবং লাশ আমরা চাই। এবং এমপি মহোদয় মৃত্যুর পরে একটি কুচক্রী মহলে ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, তার চরিত্র হরণের জন্য যে সকল হলুদ কিছু ফেসবুক সাংবাদিকধারীরা এগুলো করছে, তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই হত্যার সাথে, অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলি হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। জামা পাসপোর্টগুলো যেগুলো বলছে এগুলো তো অবশ্যই আমরা লিখিত আকারে দিয়েছি, তার ব্যবহৃত সকল জিনিসপত্র এগুলো আমরা এর পরিষ্কার আমরা চাই, এর আলামতও আমরা চাই। এবং কে কে এর সাথে যুক্ত, সিমগুলো এক একটা সিম কোথাও কখনো বিহারে গেছে, কখনো আপনার বেনাপোল টাওয়ারে পাওয়া গেছে, এই সিমগুলো কাদের কাছে, এই ফোনগুলো কাদের কাছে, তার জামা কোথার কাছে, কার কাছে, তার ব্যবহৃত জিনিসগুলো কাদের কাছে, এই আসামিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে এগুলো বের করলে আমার মনে হয় যে আরো এর সাথে কারা যুক্ত আছে সেগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে। এবং ডরিনের ভারতে যাওয়ার কথা আসলে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে ডরিনের ভারতের থেকে বা আমাদের বাংলাদেশ থেকে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। যখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ ডরিন যাবে যদি প্রয়োজন মনে হয়। আবার আমরা রয়েছি এখানে, যারা তদন্তকারী কর্মকর্তায় সংশ্লিষ্ট যারা আছেন তিনারা আমাদের যেভাবে বলছেন আমরা কিন্তু সেটাই বিশ্বাস করে নিচ্ছি। এখন যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে, মাংস উদ্ধার করে ফরেনসিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকস, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা সবকিছুই পরিষ্কার হবো বলে আমি আশা করছি। বাংলাদেশের এখনো এক নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমরা ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছে। গত 3 বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই বছর ঋণ পরিশোধ খাতে যা বাজেটে বরাদ্দ ছিল তার থেকে $1 বিলিয়ন বেশি খরচ হবে। আমদানি কমে যাওয়াতে রাজস্ব কমে যাচ্ছে। সমাজ সংকটের কারণে আমরা আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারছি না। গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ এটা দেশের রাজনীতির ক্ষেত্রে অস্থিতিশীলতা কেমন নয়, সমাজের ক্ষেত্রে অস্থিতিশীলতা। এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, কিন্তু এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। একটা বিষয় না জানালেই নয়, আমাদের প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিসিটির লোক যারা মূলত কারেন্টের দায়িত্বে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, ওরা খামখেয়ালির কারণে অনেক এলাকায় কারেন্ট বিঘ্ন ঘটায় এবং তারা খেয়াল খুশি মতো কারেন্ট মানুষকে দেয়। তো যাই হোক, আমাদের এক মুক্তিযোদ্ধা ভাই, উনি বন্যার কারণে 2.5 দিন থেকে 4 দিন চলে যাওয়ার পরও কারেন্ট দেয় নাই। ওটার প্রতিবাদ করতে গিয়ে ওনাকে অশালীন কথাবার্তা বলেছে এবং ওনার অফিসে যখন গিয়েছে ওনাকে বসতেও বলে নাই। তো আসলে যে যার চেয়ারে থাকে তারা আসলে অনেক ক্ষমতাবান মনে করে, অথচ পাবলিকের টাকায় তারা চলে, পাবলিকের টাকায় খায়, বেতন নেয়।
অথবা পাবলিককে কিভাবে সম্মান করতে হয় সেটা তারা জানে না। একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে সম্মান করতে হয় সেটাই তো জানে না। আর সাধারণ রিক্সার ড্রাইভার যে যদি প্রতিবাদটা করতো তাহলে কি না হতো আপনারাই ভালো বুঝবেন। সর্বোপরি একটা কথাই বলবো, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যে সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা সরকারের সাথে লেয়াজু আছে, প্রত্যেকটা সংস্থার যারা দায়িত্বে আছে তারাও নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেন। যতদিন থেকে এই পাওয়ারফুল শব্দটা চলে যাবে ততদিন দেখবেন কোনো জায়গায় দুর্নীতি হবে না, কোনো জায়গায় মারামারি হবে না, কোনো জায়গায় ঝামেলা হবে না। কারণ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করে এবং তাদের কথাবার্তা অনেক হার্ড, যা মানুষকে রাগান্বিত করে। তো আপনারা দেখতে থাকেন মুক্তিযোদ্ধার সাথে কিরূপ আচরণ করেছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমার ওই বিদ্যুৎ একটা পরিচিত ছেলে ছিল, মনি রেল স্টেশনে কাজ করে, তার কাছে টেলিফোন করি, তার নাম্বারটা আমার সেভ ছিল। ওই নাম্বারে টেলিফোন করি, একটা আননোন লোকের ধরার পরে আমার সঙ্গে খারাপ আচরণ। তারপরে আমি আর ওই টেলিফোনে কথা না বললে আমি ফিজিক্যালি সেখানে চলে যাই। একটা রুমে একজন অফিসার দেখি, সেখানে আমি ঢুকি। ঢোকার পরে আমি বললাম যে আমি কি আপনার এখানে বসতে পারি? উনি অসৌজন্যমূলক আচরণ করে আমার সঙ্গে, কথা বলার মধ্যে। তারপর আমি বসে পড়ার পরে জিজ্ঞেস করি যে আপনারা বন্যা গেল আজকে 2.5 দিন, বন্যার পরবর্তী হলো 4 দিন, এতদিন আপনারা কারেন্ট দিতে পারেন, বিদ্যুৎ দিতে পারেন না। আপনারা গভর্নমেন্টের বেতন খান না, আপনারা গভর্নমেন্টের বেতন সরকারি জনসাধারণের টাকায় বেতনটা হয় না, জনসাধারণকে সেবা আপনারা কেন দিতে পারবেন? এই কথা বলার পরে উনি কোনো সদুত্তর দিতে পারে না। তারপর আমি বলি যে আপনি 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ না দিতে পারেন তাহলে আপনার এখানে রিসিভ নিয়ে চলে যাওয়া উচিত। এবং এই জন্য আমরা যে স্বাধীন করি নাই যে আপনার চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং নাচাবেন এবং আপনার জামাল্লা সে করবেন এই ইমার্জেন্সি। এবং আপনাদের অবস্থা এবং আপনার ঘুষ দুর্নীতির সঙ্গে আপনাদের এই ডিপার্টমেন্ট জড়িত বলে আমি মনে করি। ছোট একটা জেলা, এখানে মানুষেরা অত্যন্ত সহজ সরল, এখানে মানুষেরা খুব কষ্টের দিনে প্রতিবাদ করে এবং মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি। আমরা অপকর্মের জন্য ঘুষ দুর্নীতি গ্রস্ত হয়ে আপনারা কর্মকাণ্ড করবেন না, জনসাধারণের সেবা দেবেন না, এই কারণে আমরা এই দেশ স্বাধীন করিনি। সুতরাং দেশ স্বাধীন করেছি এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছে। স্মার্ট মানুষ হতে হবে, স্মার্ট দেশ হতে হবে, স্মার্ট সবকিছু স্মার্ট হতে হবে এবং তৈরি যেন জনসাধারণরা সেবা পায়, এই কাজ আমাদের করতে হবে। এনসিবির একজন আর আমাদের টিভির 3জন, আরেকজন পরে আসবে, মোট 4 জন। আমাদের মাননীয় সংসদ আনোয়ার হত্যাকাণ্ডের এখানে ওই পার্টির একজন রাজনীতির একজন সহযোগী ছিল, তারপর পার্টিতে তারা গ্রেফতার কথা বলেছে। আমাদের পার্টিও 3-4 জন গ্রেফতার আছে, তাদের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি। এর আগেও আমরা শুনেছি যে ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে এবং এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড এই বিষয়ে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গেছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এখন তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে। আসলে আমরা যখন কলকাতা পুলিশের সাথে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্তের কাজে সহযোগিতা আমরা যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা গরুর সাথে ব্যবহার করে সেখানে থাকবে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র ইন্টারাকশন করা, তারপরে ভবিষ্যতে
যদি থাকে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তে অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় কাজ করে সম্পর্কে কথা বলতে পারছি। ইন্ডিয়াতে যে জিহাদ তালুকদার আছে তার সাথে তো আমরা কথা বলেছি। আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টারমাইন্ড মানে আনোয়ার আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রুটকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাস দিয়ে থাকে তাদেরকে পাঠাও। সব কিছু মিলিয়ে আসলে আমরা তদন্তের কাজে বেশ কয়েকটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে যে আপনি প্রবাসী ইন্ডিয়ান, মিয়ানমার, তারপরে পাকিস্তানি এদের অনেকের কাছ থেকে টাকা নিয়ে আপনি এগুলো যে মামলা আছে আপনার নামে একটু বুঝাই না ভাই, আমি আপনাকে বলি একটু শুনেন এই কথাটা একটু ক্লিয়ার করে দিই। মামলা করেছে এখানে আদালত রায় দিয়েছে আপনি সৌদি ত্যাগ করতে পারবেন না এবং সেই ক্ষেত্রে এখানে বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে আপনি সৌদিতে আছেন, কিন্তু আপনি বাংলাদেশে আসলেন কিভাবে? আমি তো নিজে বুঝতেছি না। এই ব্যক্তি সৌদি প্রবাসী উদ্যোক্তা, দেশের অর্থনীতির অন্যতম বিস্ময়কর অগ্রযাত্রার অন্যতম সৈনিক, কিন্তু প্রবাসীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ মোহাম্মদ আল হেলালের বিরুদ্ধে এলেও কিশোর বয়স থেকেই প্রবাস জীবনের শুরু। বড় ভাইয়ের হাত ধরে ব্যবসায় হাতে খড়ি, দীর্ঘ 18 বছর ধরে সৌদির মক্কা শহরে হোটেল ব্যবসা করেন। 12 রুমের হোটেল দিয়ে শুরু হলেও এখন 4টি আবাসিক, 2টি রেস্টুরেন্ট ও 16টি দোকানের মালিক, যেখানে শতাধিক বাংলাদেশি প্রবাসী কাজ করেন। আল হেলালের সাথে ব্যবসায় জড়িয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হবেন ভাবতেও পারেননি আফসার, কারণ আল হেলালের কাছ থেকে 18 লাখ রিয়াল ফেরত পাওয়ার পরিবর্তে উল্টো মামলার আসামি হয়েছেন। আপনারা যদি বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে সৌদি আরবের তথ্য নিয়ে দেখেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি বলতে পারবো, এবং আপনারা যদি বাংলাদেশও একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে আমি সেখানে একজন ব্যবসায়ী হিসাবে আমি পরিচয় দেওয়ার মতো আমার অনেক কিছু আছে। এইগুলো শুনলে মানুষের চোখ কপাল উঠবে, সে আমাকে একজন সন্ত্রাসী, একজন দখলবাজ, একদম মাদক ব্যবসায়ী, একজন ইয়াবা ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করছে। আফসারের সাথে হেলালের পরিচয় 2012 সালে হলেও ব্যবসায়িক সম্পর্কে জড়ান 2019 সালে। ব্যবসায়ী লাভ হলে 50% ও লস হলে 50% শেয়ারের ভিত্তিতে মক্কায় একটি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে দোকান লিজ বাবদ আফসারকে 18 লাখ রিয়েলের মাধ্যমে পার্টনার হিসেবে নেন আল হেলাল। এমনকি ব্যবসা পরিচালনা করেন আল হেলাল নিজেই। উনি শুধু আমি আফসার একজনের সাথে প্রতারণা করে নাই। আমি জেনেছি সে মিয়ানমারের নাগরিক, পাকিস্তানের নাগরিক, ইন্ডিয়ান নাগরিক, সৌদি নাগরিক। উনি অনেক আমাদের বাংলাদেশি প্রবাসী অনেকের কাছ থেকে উনি অনেকগুলো রিয়াল নিয়েছে, এবং সবচাইতে ভয়াবহ হচ্ছে আমি যেটা শুনেছি, যদি একজন সৌদি নাগরিকও ওনার জন্য মামলা করেছে সৌদি আদালতে। আর এই যে আমি শুনলাম সৌদি তার জন্য মামলা করেছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা ওখানে ব্যবসা করি তাহলে এটা আমাদের জন্য হবে খুবই খারাপ সংকেত। সৌদির আইন কানুন বেশ কঠিন। রাষ্ট্রীয় পর্যায়ের আইন শৃঙ্খলা, প্রশাসনিক কিংবা বিচারিক কার্যক্রম সব ক্ষেত্রেই গোপনীয়তা রক্ষা করা তাদের মূলনীতি। আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বিভিন্নভাবে তথ্য জানার চেষ্টা করি। এক পর্যায়ে খুঁজে বের করি সৌদি নাগরিক আব্দুল হাদিকে, যিনি সৌদির আদালতে মোহাম্মদ আল হেলালের বিরুদ্ধে মামলা করেছেন। আমি তার কাছ থেকে প্রায় 26 লাখ রিয়েল পাই, যার চুক্তিপত্র আছে। দীর্ঘদিন তাকে খুঁজে না পেয়ে আদালতে মামলা করি। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী সে এখনো সৌদিতেই আছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারি সে বাংলাদেশে পালিয়ে গেছে। সে আসলে আমার সাথে প্রতারণা করেছে। سلي المقيمين بنغلاديشية السعودية. সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের একটা সুনাম আছে। এখানে লাখ লাখ শ্রমিকের বাইরে অনেক বিনিয়োগকারীও আছেন। সৌদি নাগরিকের সাথে হেলালের প্রতারণার কারণে বাংলাদেশি প্রবাসীরা সংকটে পড়তে পারে, কারণ হেলাল সৌদি সরকারের আইন অমান্য করেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এই প্রতারকের সুষ্ঠু বিচার দাবি করছি। পরিস্থিতির শিকার
দুই ছেলে বা ছেলে সন্তানদের রূপের পরিস্থিতি শিকার। 10:30টায় জানাজা, 9টার সংবাদটা দিছি। দর্শক কাছে কি মাইজন যাব না? লাগে আমার কোনো বাধা নাই তো, বাধা দিছি না তো। আমার মার মৃত্যুটা সম্পত্তি লাগে দিছি না, এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর আগের দিনও তারা সম্পদ লিখছেন। মার শরীরের মধ্যে দাগ দুগ আছে, এরকম প্রমাণাদি আমি পাইছি। 5-6জন মানুষ দেখানো বয়ে গেছি। মানুষ কি মানুষের মাইরাল তারে, ছেলেরা কি কোনো সময় হচ্ছেন মারকে মারতে? মা যদি পাগল ছাগল তো কিন্তু মা, তারা ভাই বেড়ার কোনো মিল নাই। ওই ছোটরা খালি যাইতে রে, খালি যাইতে রে। মৃত্যুটা হয়েছে আমার আম্মার, আমি কুটে। আমি পর্যন্ত আমার মৃত্যুর খবরটা কোনো ভাইয়ে বইনে আমার নিউজ পর্যন্ত দিতে পারছি না। তাইলে আমি কি আমার আম্মার দায়িত্বে কি আমি আছি? রাখছে আমারে? রাখে নাই। আমি যখন এটার মধ্যে জানতাম ওই ভাবলাম না, তাইলে শরীর আমি না হইলে কি লাশ থাকবো? জানাজা হয়ে যাবো, হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। আমার বাবা যেদিন মারা যায় সেদিন নিজে ওই পুকুরে গোসল করছিল একলাই, কোনো কেউ গোসল করাইতে হয় নাই ওনাকে। গোসল করিয়ে বসছে চেয়ারে, ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। হাঁটির মধ্যে যায় যখন ইয়ে হয় তখন মাটি ধরে, কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড় স্পর্শ করে নাই। ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার, একেবারে দুপুর হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি ওইভাবেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। খুবই ভালো ছিল আমার শ্বশুর। ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয়নি। আমার বাবা যেমনি লাশ কেবলামুখী ওইভাবেই ছিল। তোলার পরে হাতে নেওয়া হয়েছে, সাবেক হাতের মধ্যে মনে হয় যে পুরো দেহটাই আছে, ওর ঘুমিয়ে বোঝা যাইতেছে। শরীরের চামড়াটা শুকাই গেছে আর কি, কোনো পচন হয়নি শরীরে। আল্লাহ তাআলা তার পুরস্কার হিসেবে এটা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তো ঘোষণাই যে তাকে কিছুই স্পর্শ করবে না, এবং কিয়ামত পর্যন্ত তাকে কোনো স্পর্শ করবে না। সে আল্লাহ তাআলা বলছে তাকে তো এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা তো কবরে তো রিজিক দিয়ে থাকেন। কিছু যান্ত্রিক কিছু বিষয় আছে, এর মধ্যে আমরা এইগুলা কেটে উঠতে পারবো সক্ষম। এটা ইনশাআল্লাহ এটা ঈদের আগেই আবার আমরা শুরু করব। বন্ধ করে দেওয়াতে এখন মানুষের ভোগান্তিটা বেড়ে গেছে। আমার যদি দুটো ট্রেন চালু হয়ে যায় তাহলে ট্রেনের দিকে মানুষ ধাবিত হবে, এবং আমাদের ওনাদের যে বাস মালিক শ্রমিকদের যে ইনকাম, ওই ইনকামটা কমে যাবে। এই জন্য ওনারা এটা বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করতেও পারে। বিরোধী চলে গেছে। 4 মে মাসের 4 তারিখে সেটা সপরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকা যা দেখলাম যে 60 কোটির মতো পড়েছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকাটা দেখি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার যারা বেনাজিরকে বললো যে তার সম্পত্তি আমরা গ্রহণ করছি, আদালত থেকে বলালো মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এইসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখের নাকি প্রতি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষটা আম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনাজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনাজির তারা তৈরি করেছেন। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছে। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে, যে মনস্টার সব তসনস করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম।
Subscribe with share and like. Press the bell icon. Thank you.